ছলছল করে তাকিয়েছিলাম ওর দিকে। অনিন্দিতা ফিরে আসে। সত্যি আপনার গলায় জাদু আছে, গান এবং গিটার দুটোতেই আপনি বেশ পারদর্শী দেখছি। ওই আর কি। এই নিন চা খান, দেখুন পুরো ফ্রেশ লাগবে। চায়ের কাপে চুমুক দিতেই শরীরটা একেবারে ফ্রেশ হয়ে যায়। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? একদম নির্দ্বিধায় করুন। কি প্রশ্ন আপনার? আপনার ডান হাতের ট্যাটুতে ওটা কার নাম লেখা আছে? একটু পার্সোনাল হয়ে গেল জানি। শুভ্রদীপ স্থির চোখে দেখে অনিন্দিতার দিকে। অনিন্দিতা ভাবল এই রে, এইবার হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলল সে। কিন্তু শুভ্র মৃদু হেসে বলল, না, আমি আপনার কথা কিছু ভাবছি না। এই ট্যাটুটা আমার জীবনের সাথে জড়িয়ে থাকা একজনের। অসংখ্য স্মৃতি, না বলা কথা, অসমাপ্ত গল্প, ছিন্ন পাতার অর্ধেক কবিতাকে নির্দেশ করে এই ট্যাটু। অনিন্দিতা যে তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনি সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তার ভ্রু জোড়া কুঁচকে একত্রিত হয়েছে। যদি কখনো সুযোগ পায় নিজের গল্প বলার, বলবো। তখন শুনতে না চাইলেও শুনতে হবে। কিন্তু আপনি মানুষটা সত্যিই অদ্ভুত। আপনি ঠিক যতটা সহজ, আপনার কথাগুলো ঠিক ততটাই জটিল। আমার এই ছোট্ট মাথায় এত কিছু ঢুকবে না। এবার শুভ্র মুচকি হাসে। আচ্ছা, আপনি একটু ফোনে দেখে বলুন না, পাগলাচন্ডী আর কত দূর? শুভ্রদীপ মোবাইলে ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে দেখে পাগলাচন্ডী পৌঁছতে আর কতক্ষণ লাগবে। তারপর সে বলে, আর এই মিনিট 15 পর গাড়ি পাগলাচন্ডী পৌঁছবে। অনিন্দিতা সেটা শুনে স্বস্তি পায়। প্রথমবার সে বাড়ি থেকে এত দূরে কোথাও এসেছে। নেহাত এক প্রকার বাধ্য হয়েই তাকে বেরোতে হয়েছে। অবশ্য না বেরোনো ছাড়া যে আর উপায়ও ছিল না হাতে। অনিন্দিতা মনে মনে প্রীতিকে ধন্যবাদ জানায়। প্রীতি তার বেস্ট ফ্রেন্ড, সুখ দুঃখের সঙ্গেও বলতে পারেন। অনিন্দিতা এবং প্রীতির মাঝে গোপন বলে কিছু নেই। তারা ছোট থেকে ছোট কথাও শেয়ার করে একে অপরের সাথে। নিজের খারাপ সময় সে প্রীতিকেই প্রথম পায়। বান্ধবীর কথা শুনে প্রীতি বলেছিল, আমি সব সময় তোর পাশে আছি, তোর কোনো ভয় নেই। আমাদের আদি বাড়িটা এখন ফাঁকা পড়ে আছে, ওখানে গ্রামের বাড়িতে রামুদা আর ওর বউ থাকে, ওরাই দেখাশোনা করে। তুই সেখানে গিয়ে কিছুদিন থেকে তারপর বাড়ি ফিরবি। প্রীতির কথা মতো অনিন্দিতা আজ সেখানেই যাচ্ছে। ট্রেনটা যখন পাগলাচন্ডী পৌঁছলো তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। ট্রেন থেকে নেমে বিদায় জানায় অনিন্দিতা। আপনাকে ধন্যবাদ জানিয়ে আর ছোট করব না। ভালো থাকবেন। আজকের এই ট্রেন জার্নিটা খুব স্পেশাল আমার জন্য। যদি আবার কখনো দেখা হয়, আপনার গল্পটা সেদিন মন দিয়ে শুনবো। অপেক্ষায় রইলাম। কথাটা বলে অনিন্দিতা চলে যায়। ট্রেন হুইসেল দিয়ে আবার হেলতে দুলতে এগিয়ে চলে নতুন গন্তব্যের দিকে। শুভ্রদীপের কাছে জমা রইল আরো একটা স্মৃতি। তবে এই স্মৃতি যেন কিছুটা ভিন্ন স্বাদের, এক অন্য বার্তা বহন করে এনেছে তার কাছে। শুভ্রদীপ নিজের সিটে গিয়ে বসে। তার সামনের সিটটা এখন শূন্যতায় ভরা। শুভ্রদীপের চোখ যায় হঠাৎ পায়ের কাছে, সেখানে কিছু তো একটা পড়ে আছে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আলো ফেলতে সে দেখে একটা নূপুর সেখানে পড়ে। সেটা হাতে তুলে ভালো করে দেখে শুভ্রদীপের মনে পড়ে এটা তো অনিন্দিতার পায়ের নূপুর। কিন্তু এখন তো আর উপায় নেই। ট্রেন অনেকক্ষণ আগে পাগলাচন্ডী ছেড়ে দিয়েছে। শুভ্র স্থির চোখে সেই নূপুরটিকেই দেখতে থাকে। মেঘ ঘনিয়ে এসেছে আকাশে। স্টেশন থেকে বেরিয়ে টোটো পেয়ে যায় অনিন্দিতা। টোটো চালক তার বলা ঠিকানায় তাকে পৌঁছে দিয়ে ভাড়া নিয়ে চলে যায়। মরচে পড়া লোহার বিশাল গেটটিকে ঠেলে নুড়ি পাথর বিছানো পথ ধরে বাড়ির দিকে এগিয়ে যায় অনিন্দিতা। বাড়ির বর্তমান অবস্থা দেখে বোঝা দায় যে এক সময় নাকি এটা জমিদার বাড়ি ছিল।
সে সময় আর আজকের সময় পুরো আকাশ পাতাল বৈষম্য। বাড়ির বড় গেটটিকে পেরোনোর পরই অনিন্দিতার চোখ পড়ে দুই পাশের ফুলের ছোট্ট বাগানগুলোর দিকে। রং বেরঙের বেনামি ফুল দুলছে হাওয়ার সাথে। অনিন্দিতার চোখে বড় বেমানান লাগে ফুলের বাগান। তা যেন ঠিক এই বাড়ির রূপের সাথে ভিন্ন। দুফোঁটা জল তার হাতে পড়ে। উপর দিকে মাথা তুলে দেখে মেঘের আড়ালে উঁকি দিচ্ছে বিদ্যুৎ রেখা। আর না দাঁড়িয়ে সে বাড়ির দিকে এগোয়। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই তাকে অবাক করে দরজাটা ভেতর থেকে অদ্ভুত কানিটো করা শব্দ করে খুলে যায়। দুজন মাঝবয়সী ভদ্রলোক ও ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। একগাল হেসে সেই ভদ্রলোক বলেন, তা কেমন আছেন দিদিমণি? আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমাকে প্রীতি দিদি সব বলে দিয়েছে। আপনি তো ওনার ছেলেবেলার বন্ধু। কোনো চিন্তা নেই, আপনি যতদিন ইচ্ছা এখানে থাকুন। প্রীতি দিদিমণি তো আসবে কয়েকদিনের মধ্যে। আসলে আমার মেয়ের বিয়ে বলে কথা। সবার আগে আমাকে তুমি করে ডাকবে তোমরা দুজন। আমি কি তোমাদের পর? আমিও তো তোমাদের বোনের মতো। আমাকে প্রীতি কিচ্ছু বলেনি বিয়ে নিয়ে। যাক, ভালোই হলো। আমরা সবাই মিলে খুব আনন্দ করব বিয়েতে। রামুদার স্ত্রী সোনালী বলল, আচ্ছা যাও, এখন গিয়ে বিশ্রাম করো গে। অনেকটা পথ এসেছো ট্রেনে, এখন একটু বিশ্রাম করো। রাতে খাবার তোমার ঘরেই পাঠিয়ে দেবো, কেমন? অনিন্দিতা ব্যাগপত্র নিয়ে দোতলায় রামুর দেখানো ঘরে চলে যায়। সে আসবে জেনে রামু এবং তার বউ সোনালী সব ব্যবস্থা করে দিয়েছে। অনিন্দিতা ঘরে ঢুকে দরজা বন্ধ করে সম্পূর্ণ নির্বস্ত্র হয়ে স্নান করতে চলে যায়। শাওয়ারের হাতলটা ঘোরাতেই ঠান্ডা জলে ভিজে যায় ক্লান্ত শরীরটা। চোখ বন্ধ করে কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থাকে সে। তারপর স্নান সেরে তোয়ালে জড়িয়ে বাইরে বেরিয়ে এসে একটা নতুন পোশাক পরে। বৃষ্টিটা ক্রমশ বেড়েই চলেছে। আজ রাতে আর থামবে বলে মনে হয় না। ইলেকট্রিসিটি নেই। মোমবাতির আলোকে আশ্রয় করে টেবিলে গিয়ে বসে অনিন্দিতা। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আজ সারা দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো বর্ণনা করে। এই অভ্যেসটা তার বহুদিনের। একদিন তো আমরা সবাই হারিয়ে যাব। তখন এই ডায়েরিতে লেখা স্মৃতিগুলোই ইতিহাস হয়ে রয়ে যাবে বন্দিদশায়। এই দিনটা একদিন আসবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি আসবে সেটা ভাবিনি। ও আমায় চিনতে পারেনি, কিন্তু আমি ওকে প্রথম দেখাতে চিনে নিয়েছিলাম। এই মুখ ভোলা যায় না, ওই স্পর্শ মুছে ফেলা যায় না। ও ভেবেছে আমি মনের ভুলে নুপুরটা ফেলে এসেছি। আমি ইচ্ছে করেই ফেলে এসেছি। ওই নুপুরই ওকে টেনে আনবে আমার কাছে। শুধুমাত্র ওকে পাওয়ার জন্যই তো আমার বাড়ি ছাড়া। তুমি শুধু আমার, সুপ্রদীপ, তুমি শুধু আমার। আমি জানি তুমি আমার কাছেই ফিরবে। আবার আমাদের দেখা হবে খুব শীঘ্রই। কলম থেমে যায়। ডায়েরিটা বুকে আঁকড়ে ধরে জানালার সামনে গিয়ে দাঁড়ায় সে। চোখ বন্ধ করে মাথা রাখে জানালার কাছে। মনের সুপ্ত কিছু আকাঙ্ক্ষা কণ্ঠের সহযোগিতায় বেরিয়ে আসে মুখ থেকে। বেরঙিন এই জীবনটাকে ইচ্ছে ডানায় বেঁধেছি আমি। তোমার শহরে রওনা দিলাম, আশ্রয় দিও মনে কোঠায় তুমি। পথে যদি হয় দেরি, ক্লান্তি নামে দু চোখ জুড়ে, তোমার স্মৃতি মুড়বে আমায় প্রেম বাঁধনে ভীষণ করে। তৃতীয় পেকটা খাওয়ার পর বাঁধন বলল, ভাই আর নয়, আমি আর পারবো না। শুভ্রদীপ এক টুকরো মাংস খেয়ে বলল, ব্যাস হয়ে গেল তোর? ভাগ্যিস বাবা মানি, নইলে পিঠে দু ঘা দিত দুজনেরই। কাকু কাকিমা কবে ফিরবেন? গতকাল সকালেই ফিরে আসবে দুজনে। দাদুর শরীরটা খারাপ তো তাই গিয়েছিল। এখন দাদু ঠিক আছে, তাই কালকে চলে আসবে। আচ্ছা, তোর বিয়েটা কবে যেন? তুই ভুলে গেছিস? 2 মাস পর
আমার বিয়ে, তোকে কিন্তু আসতে হবে। পাগলি একটা, আমি না আসলে তোর বিয়েই হবে না। তা তোর বড়বাবু কি করেন? ওর বিজনেস আছে, ফ্যামিলি বিজনেস। ছেলেটা খুব ভালো, আমাকে খুব ভালোবাসো। মুখে কিছু বলেনি, একটু লাজুক স্বভাবে। যাক, দুজনের ভাইব ম্যাচ করেছে, ওসব নিয়ে ভাবিস না। লজ্জাটা ফুলসজ্জার দিনই কেটে যাবে। এই ওসব বাদ দে, তোর বাড়ির সব কেমন আছে রে? কাকু কাকিমা, অন্বেষা, ওরা কেমন আছে রে? শুভ্রদীপ বাইরে তখন বৃষ্টি দেখতে ব্যস্ত। নিজের মনেই সে বলল কথাটা। আচ্ছা, আমাদের জীবনটা যদি এই মেঘেদের মতন হতো, কারণে অকারণে যদি বর্ষণ হতো, অন্তরে জমা কষ্টগুলো ধুয়ে মুছে যেত, ভেসে যেত অন্যত্র, তাহলে তাহলে কি খুব খারাপ হতো? বাঁধন তার বন্ধুকে বহু বছর ধরে দেখছে। কলকাতায় পড়ার সময় তারা দুজন একই কলেজের একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। বন্ধুর ভালো খারাপ সময় অসময় সেই তার সাহারা হয়েছে। নিজেদের মধ্যের বন্ধুত্বটাকে ভীষণ যত্নে রেখেছে তারা। তবে কেন জানি না, সেই বন্ধু ধীরে ধীরে কেমন চুপচাপ হয়ে গেল। বছর কয়েক আগের ঘটনা তাকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। সে মুখে কিছু বলে না, কিন্তু বাঁধন বুঝতে পারে সব কিছু। বাঁধন বহুবার